নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আরও একটি নতুন গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। এখানে বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্প শোনানো হয়, তাই চলুন শুরু করা যাক আজকের গল্প। আর আজ আপনি শুনতে চলেছেন লেখক রুদ্র নীল দত্তর কলমে গ্রাম বাংলার ভূতের গল্প মরা ঘাটের জমিদার বাড়িটা। আশা করছি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আর আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে লেখক রুদ্রনীল দত্ত বিরচিত কাহিনী মরা ঘাটের জমিদার বাড়িটা। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। হলদে কালো অ্যাম্বাসেডর ট্যাক্সিটা লাল ধুলোর একটা ছোটোখাটো ঝড় তুলে সোজা এসে থামল মরাঘাট গ্রামের সেই পুরনো জমিদার বাড়িটার সামনে। প্রকাণ্ড মরচে ধরা লোহার ফটক, তার মাথায় জং ধরা বল্লমের ফলাগুলো যেন আকাশের বুকে শেষ বিকেলের আবছা সিঁদুরের মেঘ ফুঁড়ে দাঁড়িয়ে আছে। দুপাশের জীর্ণ পাঁচিলের গা বেয়ে অশ্বত্থের চারা এমনভাবে শিকড় চালিয়েছে যেন মনে হয় গাছগুলোই এই ভগ্নপ্রায় ইমারতটাকে কোনো মতে আঁকড়ে ধরে পতন থেকে রক্ষা করছে। গাড়ির দরজা খোলার একটা শব্দ হলো। প্রথমে নামলো অয়ন, তারপর সাবধানে নীলা। অয়ন গাড়ির ডিকি থেকে ওদের সপ্তাহখানেকের একমাত্র সম্বল একটা পুরনো আমলের ঢাউস টিনের ট্রাঙ্ক নামালো। এই কটা দিনের মতো কিছু প্রয়োজনীয় জামা কাপড় আর টুকিটাকি জিনিস আছে। এই নির্জন জমিদার বাড়িতে তাদের সপ্তাহখানেকের ছুটি কাটানোর পরিকল্পনা। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটারের পথ। দুর্গাপুরের দিকে যাওয়ার যে প্রধান রাস্তাটা রয়েছে সেখান থেকে বাঁকুড়ার দিকে বেঁকে যাওয়া রাজ্য সড়ক ধরে আরও প্রায় 50 কিলোমিটার ভেতরেই এই প্রত্যন্ত গ্রামটা, নাম মরাঘাট। এমনিতে এতটা সময় লাগার কথা নয়, কিন্তু মূল রাস্তা ছাড়ার পর থেকেই পথের যা অবস্থা, বাঁকুড়ার সেই চেনা লাল কাঁকুড়ে মাটি আর তার উপর গতকাল রাতের অকাল বর্ষণে সেই কাঁচা রাস্তায় এখন জায়গায় জায়গায় ঠিক থেকে কাদার একটা আস্তরণ হয়ে আছে। আর বৃষ্টিটা এমন বেয়াড়া যে কোথাও হয় তো কোথাও হয় না, কিন্তু যেখানে হয়েছে সেখানে কাদা একেবারে প্যাচ প্যাচ করছে। তার উপর রাস্তা কোথাও উঁচু তো কোথাও গভীর গর্ত। ট্যাক্সির চাকা বারে বারে সেই কাদায় বসে যাচ্ছিল। আর এই দীর্ঘ ধকলে চালক এবং যাত্রী উভয়েই ক্লান্ত। অয়ন ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিতেই চালক যেন হাঁপ ছেড়ে বাঁচল। এক মুহূর্ত আর দাঁড়ালো না। গাড়িটা কোনো মতে ঘুরিয়ে নিয়ে যে পথে এসেছিল সেই কাদার সমুদ্র ঠেলে সে শহুরে স্বস্তির দিকে মিলিয়ে গেল। মরাঘাট গ্রামটার এই অদ্ভুত নামের পেছনেও একটা পুরনো ইতিহাস আছে। একসময় এই গ্রামের পাশ দিয়েই বয়ে যেত শাঁখিনী নদী। এখন যদিও সে মজে গিয়ে শীর্ণ এক ফিতের মতো পড়ে আছে, সেই নদীর ধারেই ছিল এক প্রকাণ্ড মহাশ্মশান। সেকালে যখন কলেরা বসন্তে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, তখন দূর দূরান্ত থেকে মানুষ এই ঘাটে মরা পোড়াতে আসত। সেই মরা আর ঘাট মিলে লোকমুখে জায়গার নাম হয়ে গেছে মরাঘাট। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে এমন একটা জায়গায় মানুষ ছুটি কাটাতে আসে। আসলে অয়ন মুখার্জির পূর্বপুরুষের ভিটে এটা। তার প্রপিতামহের বাবা অর্থাৎ ঠাকুরদা জমিদার হরিনারায়ণ মুখার্জির আমলে এই অঞ্চলে তাদের রমরমা প্রতিপত্তি ছিল। দাদুর মুখে অয়ন শুনেছে সে এক সময় ছিল বটে। এই অঞ্চলে তাঁদের কথাই ছিল আইন। গ্রামটা তখন আরো অনেক বড় ছিল, কিন্তু ওই যে বললাম, শাঁখিনী নদীর ধস একসময় গ্রামের একটা বড় অংশকে গ্রাস করে নিয়েছে। নদী এখন গ্রামের অনেকটা ভেতরে ঢুকে এলেও সেই পুরনো গ্রাম্য ভাবটা আর সেই থমথমে ছোঁয়াটা আজও এই অঞ্চলে রয়ে গেছে। অবশ্য সেই জমিদারি কবেই চলে গেছে, সময় বদলেছে। আজ আর সেসব রাজা জমিদারের প্রথা নেই। সেসব এখন শুধু ইতিহাসের পাতায় লেখা ধুলো মাখা কিছু ঘটনা মাত্র। অয়ন প্রকাণ্ড ফটকটার দিকে এগোলো।
তার একপাশে মানুষ চলাচলের মতো একটা ছোট্ট কাঠের দরজা বা পাল্লা গোছের। সেটাতে হাত দিয়ে আলতো করে ঠেলতেই একটা তীব্র ক্যাঁচ ক্যাঁচে শব্দে সেটা খুলে গেল। দিলীপ কাকাকে দেখতে পাচ্ছি না কেন কে জানে, ওনার তো থাকার কথা ছিল। অয়ন একটু বিরক্ত হয়েই বলল, তারপর নীলার দিকে তাকিয়ে বলল, এসো নীলা, খুব সাবধানে পা ফেলবে। নীলার কোলে রয়েছে তাদের 1 বছরের ফুটফুটে সন্তান প্রফুল্ল। সে মায়ের বুকের ওমের সঙ্গে একেবারে লেপ্টে আছে। বাইরের এই নতুন স্যাঁতস্যাঁতে পরিবেশটা তার হয়তো ঠিক পছন্দ হচ্ছে না। নীলা খুব সাবধানে দুপা এগিয়ে ছেলেকে আরেকটু জোরে করে বুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলল, আগের মাসে তো দিলীপ কাকাকে সব জানিয়ে চিঠি দিয়েছিলে আমরা কবে আসছি। আসলে এখানে কেউ থাকে না তো, তাই ফাঁকি দিয়ে দিয়ে মাস মাইনেটা পেয়েই খালাস। কথাটা বলতে বলতেই নীলা বাড়িটার চৌকাঠের ভেতরে পা রাখল। বৃষ্টির জলে শ্যাওলা ধরা পথটা বড্ড বেশি পিছল হয়ে আছে। অয়ন এক হাতে ট্রাঙ্কের হাতল আর অন্য হাতে নীলার কাঁধটা ভালো করে ধরে তাকে ভেতরটায় ঢুকতে সাহায্য করল। আর ঠিক তখনই ব্যাপারটা ঘটল। নীলা যেমনই প্রফুল্লকে কোলে নিয়ে বাড়িটার সীমানার ভেতরে প্রথম পা রেখেছে, অমনি শান্ত ছেলেটা এক অদ্ভুত তীক্ষ্ণ অচেনা এক কান্নায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল। এমন কান্না অয়ন বা নীলা আগে কখনো শোনেনি। অয়ন ট্রাঙ্কটা নামিয়ে ছেলের দিকে হাত বাড়ালো। ছেলেকে শান্ত করতে গিয়ে দুজনেই দেখল বাড়িটার প্রধান দরজার ভেতরে সেই সরু অন্ধকার সুরক্ষিত পথটা দিয়ে কাঁধে গামছা আর হাঁটু পর্যন্ত ধুতি পরিহিত দিলীপ কাকা প্রায় ছায়ার মতোই নিঃশব্দে তাদের দিকে এগিয়ে আসছে। দিলীপ কাকা হন্তদন্ত হয়ে প্রায় ছুটে এলো। গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে খানিকটা অপ্রতিভ মুখেই বলল, আগে মাফ করবেন বাবু, বড় দেরি হয়ে গেল। আপনারা যে এসে গেছেন আমি ঠিক ঠাউর করতে পারিনি। আসলে পশ্চিমের ঘরগুলো ঝেড়ে পুঁছে সাফ করছিলাম। দুপুর থেকে একভাবে পথে বসে আসি। আপনারা বললেন দুপুরে আসবেন, কিন্তু যখন বিকেল ঘুরিয়ে গেল তখন ভারী চিন্তায় পড়েছিলাম বাবু। যাক ভগবান রক্ষে করেছেন। দিন বাবু, মোচকাটা আমার কাছে দিন। ততক্ষণে প্রফুল্লর কান্না থেমে গেছে। আর এই কথাটা বলেই দিলীপ কাকা এক হাতেই মাটির থেকে ট্রাঙ্কটা অবলীলায় তুলে নিজের মাথায় চাপিয়ে নিল। অয়ন বলল, হ্যাঁ চলো। আচ্ছা, রাতের খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করেছো? সাথে কিন্তু ছোট বাচ্চা আছে, সে খেয়াল আছে তো? আগে জানিয়েছিলাম। আগে হ্যাঁ বাবু, সে আর বলতে। দিলীপ কাকা আগে আগে এগোতে এগোতে বলল, আপনারা হাত মুখ ধুইয়ে সন্ধ্যেবেলা জল খাওয়াটা সেরে নিন। আমাদের গায়ের ওই ভিয়েনের গরম গরম ভাজা আলুর চপ আর সিঙ্গাড়া আনি রেখেছি, সাথে জয়নগরের মোয়া আর হাতে ভাজা মুড়ি। তারপর একটু জিরিয়ে নিন। রাতের রান্নার সব জোগাড় করাই আছে বাবু। সবজি পাতি সব কাটা বাটা একেবারে তৈরি। শুধু গরম ভাত আর তরকারিটা উনুনে চাপ দিই। আর যে দুধ রাখতে বলেছিলাম প্রফুল্লর জন্য, কানাই ঘোষকে কড়া করে বলা ছিল মা ঠাকুরুন। সেই ঘন্টা খানেক আগে এসে একদম খাঁটি গরুর দুধ দিয়ে গেছে। কাল সকালে এসে দিয়ে যাবে, আপনারা কিছুটি ভাববেন না। অয়ন আর নীলা দুজনেই যেন এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দিলীপ কাকার পিছু পিছু তারা ভাঙা অলিন্দ পেরিয়ে অন্তর্মহলের দিকে এগিয়ে চলল। বাইরের দিকটা আগাছা আর বুনো ঝোপঝাড়ে প্রায় ঢেকে গেলেও দিলীপ কাকা ভেতরের মহলটা অর্থাৎ ঠাকুর দালান পেরিয়ে যে দোতলা অন্দরমহল, সেটাকে সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। বিশাল সব থাম, চওড়া উঠোন, দেওয়াল থেকে খসে পড়া পলেস্তরার তলা থেকে উঁকি দিচ্ছে পুরনো দিনের মিহি নকশা। তারা সেই প্রকাণ্ড ভারী কাঠের প্রধান দরজা ঠেলে ভেতরে ঢুকল। পশ্চিম দিকের একটা বড় ঘর তাদের জন্য গুছিয়ে রাখা হয়েছে। অয়ন আগের মাসের চিঠিতে এই ঘরটার কথাই নির্দিষ্ট করে বলে দিয়েছিল। কার্তিক মাস পড়ে গেছে, শহরের কংক্রিটে সেভাবে বোঝা না গেলেও এই ফাঁকা গ্রামগঞ্জে বিকেলের পর থেকেই একটা শিরশিরে শীতের ভাব টের পাওয়া যাচ্ছে।
সঙ্গে সদ্যজাত শিশু আছে। পশ্চিমের এই ঘরটায় উত্তরের হাওয়াটা সরাসরি এসে ধাক্কা দেয় না। এই আবহাওয়ায় এটাই স্বস্তিদায়ক হবে। তার উপর সবেধন নীলমণি ইলেকট্রিসিটি বছরখানেক হলো গ্রামে ঢুকেছে। এই প্রকাণ্ড বাড়িটার এখানে ওখানে লম্বা কালো তারে ঝুলছে 100 ওয়াটের বাল্ব। সন্ধ্যা নামার অপেক্ষা। এমনিতেই এই বিশাল ইমারতের ভেতরে দিনের বেলাতেও আলো কম। তার উপর চারপাশের প্রাচীন গাছগাছালিতে আকাশ এমনভাবে ঢাকা যে সূর্যের আলো ঢোকার পথ পায় না। কিছুক্ষণের মধ্যেই ঝপ করে যেন চারিদিকটা আঁধারে ডুবে গেল। দিলীপ কাকা দেয়ালের পুরনো আমলের কালো সুইচগুলো টিপতেই বারান্দায় আর কয়েকটা ঘরে সেই 100 ওয়াটের বাল্বগুলো জ্বলে উঠল। সেই আলোর তেজ অবশ্য এই বিশাল বাড়ির জমাট অন্ধকারকে পুরোপুরি কাটাতে পারছে না, কেবল একটা হলদেটে আভা ছড়িয়ে রেখেছে মাত্র। অয়নের ছেলেবেলার আবছা স্মৃতিগুলো যেন এই হলদে আলো আঁধারিতে উঁকি দিচ্ছে। বছর 10 বয়স পর্যন্ত সে তার বাবার সঙ্গে এখানেই ছিল। তারপর বাবা কলকাতায় মার্টিন বার্ন কোম্পানির বড় শাখায় বদলি হয়ে যাওয়ার পর তারা পাকাপাকিভাবে শহরের বাসিন্দা হয়ে যায়। অয়নের পড়াশোনা, বেড়ে ওঠা সব সেখানেই। কলেজ শেষ করে অয়নও একটা বড় সওদাগিরি অফিসে চাকরি পায়, আর সেই অফিসেই আলাপ নীলার সঙ্গে। শান্ত স্নিগ্ধ মেয়েটাকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল। নিছক বন্ধুত্ব থেকে প্রেম এবং শেষে দুই বাড়ির সম্মতিতে বিয়ে। বিয়ের 1 বছর পর জন্ম হলো প্রফুল্লর, কিন্তু তারপর থেকে নীলার শরীরটা ঠিক যাচ্ছে না। প্রফুল্ল সিজারিয়ান পদ্ধতিতে হয়েছে। অপারেশনের আগে পিঠের শিরদাঁড়ায় যে অ্যানাস্থেসিয়াস ইঞ্জেকশনটা দিতে হয়, তারপর থেকে নীলার পিঠে একটা চিনচিনে ব্যথা স্থায়ী হয়ে গেছে। শরীরটাও বড্ড দুর্বল। নীলা তাই আর অফিসের চাকরিতে ফেরেনি। ইতিমধ্যেই অয়নের ভালো প্রমোশন হওয়ায় সংসারটা একা রোজগারে ভালোভাবেই চলে যাচ্ছে। তাই অয়নই জোর করে ঠিক করলো জীবনের এই একঘেয়েমি আর শহরের চাপ থেকে কটা দিন ছুটি নিয়ে একটু নিরিবিলিতে কাটানো যাক। নীলার এই প্রথম শ্বশুরবাড়ির ভিটেতে আসা। একটু হাওয়া বদল হলে যদি ওর শরীর মন দুটোই সেরে ওঠে, তবে ক্ষতি কি? রাতের দিকে দিলীপ কাকা এসে খবর দিল, বাবু, মা ঠাকুরুন, খাবার তৈরি হয়ে গেছে। অন্দরমহলের পুরনো রান্নাঘরের লাগোয়া একটা ছোট খাবার ঘরের তক্তপোষের ওপর আসন পেতে খাবার ব্যবস্থা হলো। গরম ভাতে ধোঁয়া উঠছে। সাথে দিলীপ কাকার নিজের হাতে রাঁধা টাটকা মুরগির মাংসের লাল ঝোল, তাতে গোটা গোটা আলু সেদ্ধ হয়ে গলে গেছে। আর ছিল মুচমুচে করে ভাজা বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা পাতলা মুগের ডাল। একেবারে নিখাত বাঙালিয়ানায় ভরপুর আয়োজন। তার আগে নীলা প্রফুল্লকে সেই গরম গরুর দুধের সাথে বেবি স্যারেলাক গুলিয়ে সাবধানে খাইয়ে নরম কাঁথায় জড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রাত তখন ঠিক কতটা গভীর তা বোঝার উপায় নেই। চারিদিক এমন নিস্তব্ধ যে দেওয়ালের টিকটিকিটাও বুঝি আজ আর ডাকছে না। সারাদিনের ক্লান্তি আর সেই সঙ্গে রাতে ভারী খাবার। নীলা এবং অয়ন দুজনের চোখে ঘুম জড়িয়ে এসেছিল, কিন্তু সেই কাঙ্ক্ষিত ঘুমের 12টা বাজিয়ে দিয়ে প্রফুল্ল হঠাৎই তারস্বরে কেঁদে উঠল। ঘরের একপাশে একটা ছোট টেবিলের ওপর টিমটিম করে জ্বলছে একটা টেবিল ল্যাম্প, আর সেই হলদে আলো আঁধারির মধ্যে অয়ন ক্লান্ত বিধ্বস্ত চোখে ছেলে প্রফুল্লকে কোলে নিয়ে ঘরের শীতল সিমেন্টের মেঝের ওপর ধীর পায়ে পায়চারি করছে। তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টার কোনো খামতি নেই। নীলাও ছেলের কান্নার শব্দে বিছানার ওপর ধর্মড়িয়ে উঠে বসেছে। সে ক্লান্তভাবে অয়নের দিকে তাকিয়ে রইল। এইটুকু শিশুর একটানা কান্না যেন মাথার ভেতরে কেউ হাতুড়ি দিয়ে পিটছে। এমনিতে প্রফুল্ল মোটেও এমনটা নয়। একবার ভালো করে ঘুমিয়ে পড়লে সে এক ঘুমে রাত কাবার করে দেয়। কিন্তু আজ যে সে কেন এমন অচেনা জায়গায় এসে বায়না ধরেছে, তা ওরা কেউ ঠিক ঠাহর করতে পারছে না। সম্ভবত নতুন পরিবেশ,
তাই মানিয়ে নিতে পারছে না। অয়ন নিজেকেই যেন সান্ত্বনা দিল, থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। কিন্তু প্রফুল্লর কান্না থামার বদলে যেন আরো বাড়ছে। না, কাঁদে না। অয়ন প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায়। ঘরের এক কোণে রাখা পুরনো গদি আটা চেয়ারটায় সে ধপ করে বসে পড়ল। যখন অনেক চেষ্টাতেও কিছুতেই কিছু হচ্ছে না, তখন হঠাৎই অয়নের মনে পড়ে গেল সে ঘুম পাড়ানি গানটা। তার মা ছোটবেলায় এই গান শুনিয়ে নাকি তাকে ঘুম পাড়াতেন, এমনটাই বলেছিলেন বাবা। জন্মের পর থেকে মাকে সে দেখেনি, বাবার মুখে শুনেছিল মায়ের সম্পর্কে যেটুকু সেটুকুই যা। অয়ন ভাঙা ভাঙা ক্লান্ত গলায় গুনগুন করে সেই ছড়াটা আওড়াতে শুরু করলো। হ্যাঁ, মনে পড়েছে। জোনাকি দেয় বাতি জেলে, ছড়াটা শুরু করে। আর সেই সুরে রেশ ধরতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রফুল্ল ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তার কান্নার স্বর নিচু হতে হতে একটা চাপা গোঙানিতে পরিণত হল। প্রফুল্ল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার বাবার মুখের দিকে। অয়ন আশ্চর্য হয়ে আবার ছড়াটা ধরল। 3 থেকে 4 বার ছড়াটা আওড়াতেই প্রফুল্ল আবার আগের মতোই স্বাভাবিকভাবে গভীর ঘুমে ঢলে পড়ল। অয়ন স্বস্তির একটা লম্বা নিঃশ্বাস ফেলে খুব সাবধানে ছেলেকে বিছানার উপর শুইয়ে দিল। তারপর নীলা আর অয়ন দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে ক্লান্তভাবে একটু হাসল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘরের দক্ষিণ দিকের সেই ভারী কাঠের জানালাটার পাল্লাটা খটখট করে দুবার কেঁপে উঠল, অথচ বাইরে বিন্দুমাত্র বাতাস নেই। মনে হলো কেউ যেন বাইরের থেকে পাল্লাটা ধরে মৃদু ধাক্কা দিল। নীলার বুকটা ছ্যাঁত করে উঠল। সে ফিসফিস করে বলল, ও কিসের শব্দ? হাওয়া দিচ্ছে নাকি? নাকি কেউ আমাদের সঙ্গে মশকরা করছে? অয়ন কান পেতে খানিকক্ষণ শোনার চেষ্টা করল, তারপর বলল, হ্যাঁ না, বিড়াল টিড়াল হবে হয়তো। জানলার কান্নিসে উঠবার চেষ্টা করছিল বোধহয়। যাই হোক, তুমি আর বেশি চিন্তা না করে ঘুমিয়ে পড়ো, বুঝলে? প্রফুল্ল আবার জেগে গেলে আজ আর রক্ষে থাকবে না। কিছুক্ষণের মধ্যেই পরিশ্রান্ত দম্পতি গভীর ঘুমে তলিয়ে গেল। ঘরের ভেতরে সেই আবছা আলো আঁধারি আরো যেন থমথমে হয়ে উঠেছে। টেবিল ল্যাম্পের হলদেটে আলো ঘরের সব জায়গায় পৌঁছতে পারছে না। ঘরের এক কোণে, যেখানে খাট থেকে সবচেয়ে বেশি দূরত্বটা, সেখানেই অন্ধকারটা যেন জমাট বেঁধে আছে। দুজনেই যখন গভীর ঘুমে অচেতন, তখন সেই জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে কি যেন একটা নড়ে উঠল। দেয়ালের পলেস্তরা খসা গাবে একটা মানুষের ছায়া যেন দেয়াল ফুঁড়েই বেরিয়ে এলো। একটা ল্যাম্পের আলোয় তৈরি হওয়া কোনো স্বাভাবিক ছায়া নয়। এটা ল্যাম্পের আলোয় তৈরি হওয়া কোনো স্বাভাবিক ছায়া নয়। এই ছায়া তার নিজের অস্তিত্বেই জীবন্ত। ছায়াটা খুব ধীর গতিতে নিঃশব্দে দেয়ালের গা বেয়ে এক পাশ থেকে অন্য পাশে হেঁটে গেল। ছায়াটা যেন তাদের একবার পর্যবেক্ষণ করল, তারপর ঠিক যেভাবে এসেছিল সেভাবেই অন্য কোণের জমাট অন্ধকারের ভেতরে ধীরে ধীরে মিলিয়ে গেল। তবে রাতের সেই অদ্ভুত ঘটনার পর সকালটা অবশ্য বেশ ঝড়ঝড়েভাবেই শুরু হলো। সকাল হতেই অয়ন একটা রিক্সা ডেকে নিল। জমিদার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা ছোট্ট গঞ্জের মতো বাজার বসে। প্রফুল্লর জন্য কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র এবং কিছু টুকিটাকি কেনাকাটার জন্যই সে চলল। বাজারের ভেতরেই আগরওয়াল ভ্যারাইটি স্টোর নামে একটা বেশ বড়সড় দোকান। প্লাস্টিকের বালতি থেকে শুরু করে মুদিখানার সামগ্রী, এমনকি বাচ্চাদের খেলনা সবই পাওয়া যায়।
দোকানে ঢুকতেই অয়নের চোখ আটকে গেল একটা ছোট্ট স্লিপিং বেড কাম দোলনার ওপর। নীল রঙের কাপড়ের দোলনা, ওপরে একটা ছাতার মতো ভাঁজ করা যায় এমন মশারি, যেটা আবার চেন দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়। জিনিসটা দেখেই তার পছন্দ হয়ে গেল। টাকা মেটানোর সময় দোকানের মালিক নাদুস নুদুস চেহারার আগরওয়ালজি ক্যাশ বাক্সে বসে জর্দা চিবোতে চিবোতে জিজ্ঞাসা করলেন, আপনাকে তো এই তল্লাটে একেবারে নতুন ঠেকছে বাবু, বেড়াতে টেড়াতে এসেছেন নাকি? অয়ন নিজের পরিচয় দিয়ে সহজভাবেই বলল, না না, এই তো মরাঘাটের ওই যে পুরনো জমিদার বাড়িটা, ওটা আমাদেরই। কটা দিন ছুটি কাটাতে এসেছি সপরিবারে। কথাটা শোনা মাত্র আগরওয়ালজির চোখ দুটো যেন কপাল ছুঁল। সে অবাক হয়ে বলল, বলেন কি বাবু, ও বাড়িটাতে আপনারা এসে উঠেছেন, সাথে পরিবার নিয়ে? গায়ে ওই বাড়িটার নামে তো বিস্তার দুর্নাম আছে শুনেছি। এ শাম ঘনিয়ে আসার পরে ও বাড়ির আশপাশে কোনো লোকও যেতে ভয় পায়। অয়নের মাথাটা চট করে গরম হয়ে গেল, কিন্তু সে নিজেকে সংযত করে খানিকটা তাচ্ছিল্যের সুরেই বলল, না না, ওসব কিছু না, আমরা তো দিব্যি রয়েছি, কোনো সমস্যা নেই। যাই হোক, এই নিন আপনার টাকাটা। নিজের পৈতৃক ভিটে সম্পর্কে এই ধরনের মন্তব্য শোনায় অয়ন মনে মনে বেশ বিরক্ত হলো। সে ভাবল, এই আগরওয়ালরা সব পয়সাওয়ালা লোক, হয়তো বাড়িটার বদনাম রটিয়ে বেড়াচ্ছে। যদি কোনোদিন কম দামে এটা বিক্রি হয় তাহলে হাতিয়ে নিতে পারবে সহজেই। এসবে চিন্তা করতে করতেই সে রিকশায় চেপে বাড়ির পথে রওনা দিল। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই দিলীপ কাকা ছুটে এসে হাতের ব্যাগপত্র আর দোলনা ভাগাভাগি করে নিজের মাথায় তুলে নিল। আমার কাছে দিন। সেদিন দুপুরবেলাতেই ঘটল আর একটা অদ্ভুত ঘটনা। জমিদার বাড়ির অন্দরমহলের সামনে যে প্রকাণ্ড চওড়া বারান্দা, সেখানেই প্রফুল্লের জন্য সদ্য কেনা স্লিপিং বেডটা রাখা ছিল। তাতে শুয়ে প্রফুল্ল দিব্যি দোল খাচ্ছিল। বারান্দা থেকে যে ঘরটায় ঢোকা যায় সেখানে একটা চেয়ারে বসে অয়ন তার ল্যাপটপে অফিসের কিছু কাজ সারছিল, আর নীলা আজ দিলীপ কাকার সঙ্গে রান্নাঘরে রান্নার তদারকি করছিল। এমন সময় হঠাৎ করেই প্রফুল্লর তীক্ষ্ণ কান্নার শব্দে অয়নের মনোযোগ ভেঙে গেল। সে আবার কি হলো বলে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এলো। ওদিক থেকে রান্নাঘর থেকেও নীলা দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বলে ছুটে এলো বারান্দার দিকে। কিন্তু দুজনে বারান্দায় পৌঁছানোর আগেই কান্নাটা যেমন আচমকা শুরু হয়েছিল তেমনি আচমকা থেমে গেল। অয়ন আর নীলা অবাক হয়ে দেখল দোলনাটা একা একাই দুলছে। বাইরে এক ফোঁটা হাওয়া নেই, গাছের পাতা পর্যন্ত নড়ছে না, অথচ দোলনাটা এমনভাবে দুলছে যেন এইমাত্র কেউ একটা জোর ধাক্কা দিয়ে দুলিয়ে দিয়ে দৌড়ে পালিয়েছে। অয়নের চোখ গেল একটু দূরে উঠোনের কোণে। সেখানে একটা পুরনো শিউলি গাছের ছায়ায় প্রকাণ্ড একটা কালো কুচকুচে বেড়াল বসে আছে। তার আপাদ মস্তক মিশ কালো, কিন্তু সেই অন্ধকারের থেকেও কালো অবয়বের মধ্যে দিয়ে ঠিকরে বেরোচ্ছে দুটো জ্বলন্ত হলুদ চোখ। সেই অপলক অস্বাভাবিক হলুদ দৃষ্টি দিয়ে সে এমনভাবে দোলনাটার দিকে তাকিয়ে আছে যা যা দেখলে বুকটা ধড়াস করে ওঠে। অয়ন জীবনে কখনো এত কালো বেড়াল দেখেনি, এতটাই কালো যে ওই জ্বলন্ত চোখ দুটো না থাকলে হয়তো শিউলি গাছের ছায়ার তলায় ওটাকে দেখাই যেত না। নীলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে প্রায় চিৎকার করে ছুটে গিয়ে দোলনার মশারির চেন খুলে এক ঝটকায় প্রফুল্লকে কোলে তুলে নিয়ে বুকে চেপে ধরল। অয়ন দ্বিতীয়বার শিউলি গাছটার নিচে বেড়ালটাকে দেখার জন্য তাকাতেই দেখল সেখানে কিচ্ছু নেই, জায়গাটা একেবারে ফাঁকা। মনের ভেতরটা কেমন যেন কচকচ করে উঠল অয়নের।
দুপুরবেলার ওই অদ্ভুত কাণ্ডের পর থেকে প্রফুল্লকে আর এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করেনি অয়ন বা নীলা। বারান্দার সেই কোণটা তারা আর ব্যবহারই করছে না। অয়ন থমথমে গলায় বলল, জানো নীলা, সকালে আগরওয়ালজির কথাটা শুনে মেজাজটা গরম হয়ে গিয়েছিল। ভেবেছিলাম সব বাজে কথা, কিন্তু এখন এখন আমার নিজেরই মনে হচ্ছে এই বাড়িটার মধ্যে সত্যি কিছু একটা আছে। যখন থেকে এসেছি কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি, ঠিক বোঝাতে পারবো না। নীলা ছেলেকে আরো জোরে বুকে চেপে ধরে বলল, আমাদের এখানে থাকাটা কি সত্যি ঠিক হচ্ছে? তুমি একবার ভেবে দেখো, এই প্রকাণ্ড বাড়িটায় কত বছর ধরে কেউ থাকে না। কোনো দিনও একটা পূজা পার্বণ হয় না। তুলসীতলায় কেউ এক ফোঁটা জল বা সন্ধ্যের বাতি দেয় না। দিলীপ কাকা শুধু বাইরেটা দেখাশোনা করেন মাত্র। আমার কেমন যেন একটা অলক্ষণে আভাব শুরু থেকেই টের পাচ্ছি। তোমাকে একটা কথা বলিনি। গতকাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। নীলার ফ্যাকাশে মুখে আরো ভয়ের ছায়া পড়ল। স্বপ্ন? কি স্বপ্ন? দেখলাম এই বাড়িরই কোনো একটা অন্ধকার ঘর বোধ হয়, স্যাঁতস্যাঁতে একেবারে কালকুঠুরির মতো ঘর। ঘরের মধ্যে অদ্ভুত সব তান্ত্রিকের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিতলের ঘট, কিছু শুকনো তীরকাঠি, লাল সুতো, হলুদের গুঁড়ো, আর ঘরের মাঝে একটা শুকনো পোড়া যজ্ঞের বেদি। সেই বেদির একপাশে স্তূপাকারে পড়ে আছে কতগুলো মানুষের শুকনো হাড়, আর তার অন্য পাশে পড়ে আছে একটা ছোট্ট বাচ্চার কঙ্কাল। কথাটা শেষ করে অয়ন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর বলল, কি জানি বাবা, ভেবেছিলাম পূর্বপুরুষের স্মৃতি আগলে রাখবো, কিন্তু যা দেখছি বাড়িটা এবার সত্যি বেচার জন্য ব্যবস্থা করতে হবে। আমার বন্ধু অ্যাডভোকেট সত্যনারায়ণ সান্যালকে দিয়ে কাগজপত্রগুলো সব ঠিকঠাক করিয়ে নিতে হবে। অয়ন আর কোনো কথা বলল না। নীলাও থমথমে মুখে প্রফুল্লকে কোলে নিয়ে চুপ করে বসে রইল। বিকেলের ম্লান আলোয় সেই বিশাল বাড়িটা যেন আরো বেশি করে চেপে বসল ওদের ওপরে। আর সেই রাতেই ঘটল ভয়াবহ ঘটনাটা। রাত তখন বেশ গভীর। দুপুরের আতঙ্ক আর সারাদিনের মানসিক চাপে নীলা সবে চোখটা বুঝেছে। আর ঠিক তখনই শান্ত প্রফুল্ল আবার তারস্বরে কান্না জুড়ে দিল। নীলা আর অয়ন দুজনের মধ্যেই একটা চাপা উদ্বেগ সৃষ্টি হলো। অয়ন ধড়মড়িয়ে উঠে বসল। এই রে, আবার শুরু হলো। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি দেখছি। উফ, আমার কাছে এই বলে অয়ন প্রফুল্লকে সাবধানে কোলে তুলে নিল এবং সেই ঘুম পাড়ানি ছড়াটা আবার বলতে লাগলো। আগের রাতের মতোই প্রফুল্ল ড্যাব ড্যাব করে বাবার মুখের দিকে চেয়ে রইল এবং ধীরে ধীরে তার কান্নার তেজ কমে এসে সে ঘুমের কোলে ঢলে পড়তে লাগলো। কিন্তু এর পরেই ঘটল সেই অত্যাশ্চর্য ঘটনাটা। প্রথমটা নীলার শুনতে ভুল মনে হয়েছিল। সে কান পেতে শোনার চেষ্টা করল। অয়নের ক্লান্ত স্বরের পেছনে ঠিক একই ছন্দে, একই সুরে যেন একটা অচেনা নারী কণ্ঠ ওই একই ছড়াটা আওড়াচ্ছে। জোনাকি দেয় বাতি জ্বেলে। সুরটা অয়নের গলার সাথে এমন ভাবে মিশে আছে যে প্রথমে বোঝাই যায় না, কিন্তু একটু মন দিলেই স্পষ্ট বোঝা যাচ্ছে দুটো গলা, একটা অয়নের আর অন্যটা কোনো এক মহিলার। নীলা কাঁপা গলায় অয়নকে বলল, থামো, একটু থামো তো। অয়ন ছড়াটা থামাতেই গলায় গলা মেলানো সেই দ্বিতীয় কণ্ঠস্বরটিও থেমে গেল।
ঘরটা হঠাৎ অসম্ভব স্তব্ধ হয়ে গেল। নীলা ফিসফিস করে বলল, আবার আবার ছড়াটা বলো। অয়ন অবাক হলেও স্ত্রীর অনুরোধে আবার ছড়াটা শুরু করলো। জোনাকি দেয় বাতি জেলে, ঘুম আসে চাঁদের ভেলায়। সঙ্গে সঙ্গে অয়নের স্বরের পিছনেই আবার সেই অপার্থিব নারী কণ্ঠস্বরটি শোনা গেল। এতক্ষণ অয়ন খেয়াল করেনি। এবার নীলার মুখের দিকে তাকিয়ে এসে বুঝতে পারল এটা তার মনের ভুল নয়। অয়নেরও রক্ত জল হয়ে গেল। ভয়ে পাথরের মতো জমে গেল নীলা। প্রায় চিৎকার করে অয়নকে থামিয়ে দিয়ে বলল, থেমে যাও, এক্ষুনি থেমে যাও। আর ওই ছড়াটা তুমি আর মুখেও উচ্চারণ করো না। পরদিন সকালে আলো ফুটতেই অয়নের মনের ভেতরটা খচখচ করতে লাগলো। রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতার পর সে আর এক মুহূর্ত স্বস্তি পাচ্ছিল না। দিলীপ কাকা তখন উঠোনে বসে বঁটি দিয়ে কুমড়ো কাটছিলেন। অয়ন তার পাশে একটা মোড়ায় বসে যতটা সম্ভব গলাটা সহজ আর স্বাভাবিক রাখার চেষ্টা করে জিজ্ঞাসা করল, আচ্ছা কাকা, আপনি কি এই বাড়িতে কখনো কোনো মহিলার গান বা ছড়া বলার আওয়াজ শুনেছেন? দিলীপ কাকা কুমড়ো কাটা থামিয়ে খানিকক্ষণ অবাক চোখে অয়নের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর মুখ টিপে হাসতে হাসতে বললেন, না দাদাবাবু, এখানে মেয়ে ছেলে আসবে কোথা থেকে? এই পুরা বাড়িতে গান গাইবে কে বলেন দেখিনি? এমন আজগুবি কথা তো বাপের জন্ম শুনিনি কো। ও আচ্ছা। কেন দাদাবাবু কন্ত, আপনি কি কিছু শুনেছেন নাকি? দিলীপ কাকার চোখে কৌতূহল। হ্যাঁ, মানে না না না, শুনিনি। আসলে কাল রাতে ঘুমের মধ্যে কী সব শুনেছিলাম কে জানে, তাই হয়তো ভাবলাম আমারই মনের ভুল। যাকে বাদ দিন, আমরা একটু বেরোচ্ছি। নীলা বলছিল গ্রামটা একটু ঘুরে দেখবে। পায়ে হেঁটেই যাব, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা দাদাবাবু, সাবধানে যাবেন। নীলারও ওই গুমোট বাড়িটার ভেতর দম বন্ধ হয়ে আসছিল। প্রফুল্লকে কোলে নিয়ে সে অয়নের সঙ্গে বাইরে বেরিয়ে এলো। কার্তিক মাসের সকালের মিষ্টি রোদ তখন সবে চড়তে শুরু করেছে। বাতাসে একটা হালকা হিমেলা আমেজ। গ্রামটা যেন আরো 100 বছর পিছিয়ে আছে। কোথাও পিচ ঢালা রাস্তা নেই, লাল মাটির পথ এঁকে বেঁকে চলে গেছে। পথের দুপাশে খড়ের গাদা, মাটির দেওয়াল আর খাপড়ার চালের বাড়িঘর। প্রত্যেক বাড়ির উঠোনেই একটা করে তুলসী মঞ্চ আর লাউ কুমড়োর মাচা। পুকুরের জলে হাঁসের দল ভেসে বেড়াচ্ছে। গ্রামের এই শান্ত স্নিগ্ধ রূপ দেখে নীলার মনটা সত্যি ভালো হয়ে গেল। সে অয়নকে বলল, জায়গাটা কিন্তু ভারী সুন্দর বলো। ওই বাড়িটা বাদ দিলে এখানে দিব্যি কয়েকটা দিন কাটিয়ে দেওয়া যায়। অয়ন শুধু একটা ম্লান হাসি হাসল। কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে তারা এসে পৌঁছল সেই মরা ঘাটের শ্মশান পাড়ের কাছে। নদীর খাত এখন অনেকটাই মজে গেছে। একপাশে ক্ষীণ জলের ধারা বয়ে চলেছে, বাকিটা ধু ধু করছে বালি। শ্মশানের পোড়া কাঠ আর ছাইয়ের স্তূপগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কয়েকজন মানুষ সদ্য কোনো মৃতদেহ সৎকার করে স্নান সেরে বাড়ির দিকে ফিরছে। তাছাড়া আশেপাশে আর জনপ্রাণী নেই। সঙ্গে কোলে প্রফুল্ল রয়েছে, তাই নীলা শ্মশানের ভেতরের দিকটায় আর যেতে চাইল না। অয়নও কোনো জোরাজুরি করল না। তারা যেমন এসেছিল তেমনই বাড়ির দিকে ফিরে আসতে যাবে এমন সময় পেছন থেকে একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে দুজনেই থমকে দাঁড়ালো। দাঁড়াও। গম্ভীর অথচ ভীষণ বয়স্ক একটি স্বর। ওরা দুজনেই চমকে পিছন ফিরে তাকালো, আর তাকাতেই ওদের বুকের রক্ত হিম হয়ে গেল। কখন যে এক বৃদ্ধ এসে নিঃশব্দে তাদের পিছনে দাঁড়িয়েছে তা তারা টের পায়নি। অথচ একটু আগেই তারা দেখেছিল এদিকটা একেবারে ফাঁকা।
দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না। বৃদ্ধের বয়স বোঝা দায়, শরীরটা সামান্য ঝুঁকে আছে বটে, কিন্তু দেখলেই বোঝা যায় এককালে তিনি বেশ লম্বা ছিলেন। চামড়া শুকিয়ে গিয়ে হাড়ের সঙ্গে সেঁটে গেছে। সারা মুখে অজস্র বলিরেখা আর সাদা লম্বা দাড়ি। কিন্তু সেই জরাজীর্ণ মুখের মধ্যে সবচেয়ে জীবন্ত হলো তার চোখ দুটো। গভীর কোটরের মধ্যে ঢুকে থাকা সেই চোখ দুটো যেন অন্ধকারে জল জল করছে। ওদের অবাকভাবে তাকিয়ে থাকতে দেখে বৃদ্ধ আবার বললেন, খুব সাবধান, সময় ঘনিয়ে এসেছে। কিসের কিসের সময় ঘনিয়ে এসেছে? আপনি আপনি কে? আমার পরিচয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ তোমার নিজেকে চেনা। সত্যি করে বলো, সেই কণ্ঠস্বরটা কি তুমি শুনতে পেয়েছো? কথাটা শোনার সঙ্গে সঙ্গে অয়ন আর নীলার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। বিস্ময় আর আতঙ্কে তারা একে অপরের মুখের দিকে তাকালো। এই সম্পূর্ণ অচেনা লোকটা জানল কি করে যে তারা গত রাতে এক অদ্ভুত কণ্ঠস্বর শুনেছে? অয়ন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আপনি আপনি জানলেন কি করে যে আমরা? শুধু এই মুহূর্তটার অপেক্ষায়, এই দিনের অপেক্ষায় আমি এতদিন বেঁচে আছি। আমি মৃত্যু চেয়েছিলাম, কিন্তু মৃত্যু আমায় ধরা দেয়নি। এক ভয়ঙ্কর পাপ হয়ে গিয়েছিল আমার হাতে। সেই পাপের ফসল আজ ঠিক 30 বছর পর আবার ফলতে চলেছে। আর 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 এই মুহূর্তটাকে আটকানোর জন্যে আমার এই প্রতীক্ষা। কি বলছেন আপনি? আমি তো আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সময় খুব কম। বৃদ্ধ অয়নের দিকে সরাসরি তাকালো, তারপর বলল, আমার সঙ্গে এসো। তবে তোমার স্ত্রী আর সন্তান আমাদের সঙ্গে আসতে পারবে না। যদি নিজেদের ভালো চাও তাহলে আমার কথা শোনো। যদি ওই রাতের শোনা কণ্ঠস্বরের আড়ালে যে রয়েছে তার রহস্য জানতে চাও, তবেই আমার সঙ্গে এসো। তবে তুমি চাও বা না চাও, তোমায় আসতেই হবে, আমি জানি। নীলা এতক্ষণ ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। এবার সে প্রফুল্লকে আঁকড়ে ধরে বলে উঠল, আপনি আমার স্বামীকে একা ডেকে নিয়ে যেতে চাইছেন কেন? আপনি কি ওর কোনো ক্ষতি করতে চাইছেন? বৃদ্ধ ম্লান হেসে বললেন, ক্ষতি যা হওয়ার তা তো আগেই হয়ে গেছে মা। আমি চাই যেন আর কোনো ক্ষতি না হয়। তুমি বাড়ি চলে যাও বৌমা। বাড়ি গিয়ে জমিদার বাড়ির ঈশান কোণে দেখতে পাবে একটা প্রকাণ্ড বেল গাছ আছে। সেই বেল গাছের নিচে একটা বহু প্রাচীন শিবলিঙ্গ আছে, মাটির নিচে প্রায় অর্ধেক পোঁতা। তুমি সেই শিবলিঙ্গের সামনে ধূপ ধুনো আর ফুল বেলপাতা দিয়ে দেবতার আরাধনা শুরু করো। তোমার স্বামীর যাতে কিছু ক্ষতি না হয় আমি সেই চেষ্টাই করব। চেষ্টা করবেন মানে? কি 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 ক্ষতি কি ক্ষতি হবে আমার স্বামীর? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, অবশ্য ক্ষতি নাও হতে পারে, সেটা যথাসময় উত্তর পাওয়া যাবে। তবে এখন হাতে আর বেশি সময় নেই। তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও। বৃদ্ধের কণ্ঠে এমন এক আদেশ ছিল
যা নীলা ফেরাতে পারল না। সে অয়নের দিকে অসহায়ভাবে তাকাল। অয়নও মনস্থির করে ফেলেছে। সে নীলাকে বলল, ঠিক আছে নীলা, তুমি চিন্তা করো না, প্রফুল্লকে নিয়ে বাড়ি যাও। উনি যেমনটা বলছেন তুমি ঠিক তেমনটাই করো। দেখাই যাক না কি হয়। আমার এই রহস্যের শেষ দেখতেই হবে। যাও, তুমি চিন্তা করো না, বাড়ি যাও। চোখটা যখন খুলল, অয়ন নিজেকে একটা ঘুটঘুটে অন্ধকার মাটির কুঁড়ে ঘরের ভেতরে আবিষ্কার করল। তার চোখ বাঁধা ছিল। বৃদ্ধ মানুষটি তাকে এখানে নিয়ে আসার আগে তার চোখ বেঁধে দিয়েছিলেন। অয়ন এখনো পর্যন্ত বৃদ্ধের আচরণে কোনো হিংস্রতা বা ক্ষতি করার চেষ্টা দেখেনি। সে নিজে একজন 30 বছরের যুবক। শারীরিক শক্তিতে এই জরাগ্রস্ত বৃদ্ধ তার সঙ্গে পেরে উঠবে না। এই ভরসাতেই সে কৌতূহলের বশে রহস্যের শেষ দেখার জন্য এখানে এসেছে। তার হাত ধরেই বৃদ্ধ তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, তার মনে হচ্ছে এই পুরো যাত্রাপথটা বড় জোর 15 থেকে 20 মিনিটের হবে। বৃদ্ধ তার চোখের বাঁধন যখন খুলে দিল আর চোখ সয়ে আসতেই অয়ন যখন চালার ফাঁক দিয়ে ঘরের একমাত্র ছোট্ট জানলাটার দিকে তাকালো, দেখল বাইরে কয়েকটি গাছপালার আবছা অবয়ব দেখা যাচ্ছে এবং সবেমাত্র সন্ধ্যা নামছে। অথচ তার স্পষ্ট মনে আছে, বৃদ্ধের সঙ্গে যখন দেখা হয় তখন সবে সকাল গড়িয়ে দুপুরের দিকে যাচ্ছে। আশেপাশের পরিবেশটা অদ্ভুত রকমের থমথমে আর নীরব। কোনো মানুষজন বা পশু পাখির চিহ্ন মাত্র নেই। নিজের জীবনে এত গভীর জমাট বাঁধা নৈঃশব্দের অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি। বৃদ্ধ মানুষটি বাইরে থেকে ঘরে প্রবেশ করল। তার এক হাতে একটি পুরনো পিতলের কমণ্ডলু আর অন্য হাতে হাড়ের তৈরি এক বিশেষ ধরনের অদ্ভুত দর্শন জিনিস। জিনিসটা ঠিক কি তা অয়ন বুঝতে পারল না। ঘরের 2 কোণে 2টো মাটির প্রদীপে সর্ষের তেলের সলতে টিম টিম করে জ্বলছে। আর সেই অল্প আলোয় অয়ন দেখতে পেল তার সামনে মাটির ওপর অদ্ভুত সব দ্রব্য রাখা রয়েছে। একটা শুকনো নারকেলের খোল, তাতে সিঁদুর মাখানো, কয়েকটি কড়ি, কিছু শুকনো শিকড় বাকড় আর একটি ছোট নরকরটি। অয়ন আর স্থির থাকতে পারল না, জিজ্ঞাসা করল, বলুন তো এবার কি বলতে চাইছেন? একটু পরিষ্কার করে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার সঙ্গে আমার দেখা হলো সকালবেলা, আর এর মধ্যেই এত তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল কি করে? বৃদ্ধ শান্ত গলায় উত্তর দিল, এত তাড়াতাড়ি সন্ধে হয়নি। তুমি সারাদিন এই কুটিরে অজ্ঞান অবস্থায় ছিলে। এখানে আসার পথ তুমি দেখে ফেললে সমস্যা আছে, তাই তুমি যেভাবে এসেছো ঠিক এভাবেই ফিরে যাবে। তবে ভয় নেই, এতে কোনো ক্ষতি হবে না। কথাটা যেন বিশ্বাস করতে পারল না অয়ন। সে তো দিব্যি হেঁটে হেঁটে বৃদ্ধের সঙ্গে এখানে এলো, এই ঘরে এসে বসলো, তাহলে সে অজ্ঞান হলো কখন? আর বৃদ্ধই বা তাকে কি করে নিয়ে এলো? অয়নের মনে হতে লাগলো বৃদ্ধ হয় কোনো ভণ্ডামি করছে, নয়তো এই বৃদ্ধ অনেক কিছু জানে। আর ঠিক সেই মুহূর্তে কোনো রকম অগ্নি সংযোগ ছাড়াই ঘরের মাঝখানে রাখা একটা ছোট্ট কুণ্ডের মতো গর্তে ধপ করে আগুন জ্বলে উঠল। সেই আগুনের হলদে আভায় বৃদ্ধের ছায়াটা ঘরের দেওয়ালে প্রকাণ্ড হয়ে দুলতে লাগল। অয়ন থতমত খেয়ে একেবারে চুপ করে গেল। বৃদ্ধ তখনও দরজার কাছে দাঁড়িয়ে। আগুনের আভায় তাকে এখন আরো বেশি লম্বা আর রহস্যময় লাগছে। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে অয়নের মুখোমুখি আগুনের ওপাশে বসলেন। তারপর সেই জ্বলন্ত চোখের দৃষ্টি অয়নের ওপর স্থির করে বললেন, তুমি কি জানো তোমার শরীরে পিশাচের রক্ত বইছে? অয়ন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। রক্ত? তাও আবার পিশাচের?
এ কথা তোমায় কেউ কখনো জানায়নি। তোমার মা তুমি জন্মানোর পরেই মারা গিয়েছিলেন। তবে কেন মারা গিয়েছিলেন সেই রহস্যের ব্যাপারে তোমার পিতা তোমায় কিছুই বলেননি। তিনি তোমায় নিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন শুধুমাত্র তোমায় বাঁচানোর জন্য। কিন্তু তোমার পিতার হঠাৎ দুর্ঘটনায় অকাল মৃত্যু হলো। ঠিক বলছি তো? তাই সবটা আর তিনি জানিয়ে যেতে পারলেন না। কিন্তু এই সব কিছু আমি জানি। গত পরশু রাতে তুমি যে কণ্ঠস্বর শুনেছিলে সেই কণ্ঠস্বর আমিও শুনতে পেয়েছি। কি বলছেন আপনি? আমি তো এখনো কিছু বুঝতে পারছি না। বুঝবে, বুঝবে, সবই বুঝতে পারবে। আমার কথাগুলো মন দিয়ে শোনো। তোমার মা উর্মিলা দেবী দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। আমি তখন ভবঘুরে সাধু, নতুন নতুন তন্ত্র সাধনায় দীক্ষা নিয়েছি। ঘুরতে ঘুরতে এই গ্রামে এসে পৌঁছেছিলাম। তখন জমিদারের জমিদারি প্রথা প্রায় শেষের দিকে। ব্রিটিশ সরকার জমিদারি অধিগ্রহণ করতে শুরু করেছে, আয় কমে আসছে। তোমাদের বাড়িতে সেদিন আমি দুটো ভিক্ষার আশায় গিয়েছিলাম, আর গিয়ে দেখি তোমার পিতা তোমার মায়ের সঙ্গে এই সন্তান না হওয়ার ব্যাপারটা নিয়ে রীতিমতো ঝগড়া বিবাদ আর বাগবিতণ্ডা করছেন। তিনি বারবার তোমার মাকে বন্ধা বলে খোঁটা দিচ্ছিলেন। আমার বড় খারাপ লেগেছিল। আমি তোমার পিতাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে স্ত্রী নিঃসন্তান হলে তাতে তার কোনো দোষ নেই, কিন্তু তিনি তখন সন্তানের জন্য উন্মাদ। আমিও তখন নতুন নতুন সাধনায় সিদ্ধি লাভ করেছি। নিজের ক্ষমতার উপর বেশ দম্ভ জন্মেছে, তাই নিজেকে একটু বাজিয়ে দেখার লোভেই বলে ফেলেছিলাম। ঠিক আছে, আপনার যখন এতই সন্তানের প্রয়োজন, তাহলে একটা পথ অবলম্বন করা যেতে পারে। তবে এই পথ ভীষণ ভয়ঙ্কর। এই পথে সফল হলে সন্তান আসার সম্ভাবনা যেমন আছে, তেমনি বিপদ আর ক্ষতির সম্ভাবনাও ততটাই। এই কথা বলে আমি সেদিন চলে এসেছিলাম। যাওয়ার আগে শুধু বলে এসেছিলাম, মরাঘাটের শ্মশানে আমাকে আপনারা পেয়ে যাবেন। চলি, প্রয়োজন হলে আসবেন। মন থেকে চাইনি ওরা আসুক, কিন্তু গভীর রাতে তোমার মা একাই এসে উপস্থিত হলো আমার কাছে। তার চোখের জল দেখে আমার বুঝতে বাকি রইল না, সমাজের চোখে বন্ধা নামটা মেটানোর জন্য তিনি কেমন ছটফট করছে। আমি তাকে এক ভয়ঙ্কর গর্ভচেতনা তন্ত্রের উপায়ের কথা বললাম। এই তন্ত্র সাধনার জন্য একটি সদ্যজাত নবজাতকের মৃতদেহের প্রয়োজন হয়। সঠিকভাবে সাধনা সফল হলে ওই নবজাতকের আত্মাটি জাগ্রত হয়, তারপর মায়ের গর্ভে প্রবেশ করে এবং সেখান থেকেই সন্তান লাভের একটা ক্ষীণ আলো দেখা যায়। তোমার মা কোনো দিকে না তাকিয়ে সেই তন্ত্র ক্রিয়া করার জন্য রাজি হয়ে গেলেন, কিন্তু এইটুকু বলে বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। অয়ন তখন বৃদ্ধর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর শুনে চলেছে সেই অকল্পনীয় কাহিনী। অয়ন কাঁপা গলায় বলল, কিন্তু কি? বৃদ্ধ বললেন, সফলতার সঙ্গে শেষ হলো না সেই তন্ত্র সাধনা। ক্রিয়ায় সামান্য ত্রুটি ঘটে গেল, ফলে সেই নবজাতকের আত্মা
এক ভয়ঙ্কর অতৃপ্ত পিশাচে পরিণত হয়ে প্রবেশ করলো তোমার মায়ের গর্ভে। তারপর? তার ঠিক 1 বছরের মাথায় জন্ম হলো তোমার। তবে এখানে বলে রাখা দরকার, সে নবজাতকের আত্মাকে জাগিয়ে তোলার জন্য একটি ছড়ার প্রয়োজন হয়েছিল, আর সেই মন গড়া ছড়াটি তোমার মায়েরই তৈরি। তোমার যখন জন্ম হলো তখন তোমার মধ্যে দেখা গেল এক ভয়ঙ্কর রাক্ষসী ভঙ্গি। ওইটুকুনি ছোট্ট শরীরে যে এত ক্ষমতা, তা কোনো মানুষের শিশুর পক্ষে থাকা সম্ভব ছিল না। আমি বুঝলাম বিপদ যা হওয়ার হয়ে গেছে। সমস্ত ঘটনা তোমার পিতাকে আমি খুলে জানালাম এবং এটাও বললাম যে তোমার মার বেশি দিন বাঁচবেন না। তিনি যতটা তার সন্তানের কাছে থাকবেন, ততই তোমার ভেতরে থাকা সেই পিশাচ, যে তার সাধনায় সন্তুষ্ট হয়নি, সে তোমার মাকে তিলে তিলে শেষ করতে থাকবে। শেষমেশে উপায় না দেখে আমি আরেকটি বিশেষ তন্ত্র প্রয়োগ করলাম তোমায় বাঁচাতে, অবশ্য তোমার পিতার মতেই। তিনি সন্তান লাভ করে স্ত্রী এবং সন্তানের মধ্যে তোমাকেই বেছে নিলেন। তাই আমি পিশাচ স্তম্ভন ক্রিয়ার মাধ্যমে তোমার ভেতরে থাকা সেই সত্তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তার সমস্ত ক্ষমতাকে তোমার শরীরের মধ্যে বেঁধে ফেললাম, যাতে সে আর বাইরে না আসতে পারে বা তোমার কোনো ক্ষতি না করতে পারে। বৃদ্ধের স্বর আগুনের আঁচে যেন আরো গভীর শোনালো। তিনি বলে চললেন, কিন্তু আজ সময় এসেছে। আমি যে বন্ধন সেদিন করে দিয়েছিলাম, সেই দেহ বন্ধনের মেয়াদ ছিল মাত্র 30 বছর। আর ভালো করে মনে করে দেখো, আগামী সপ্তাহেই তোমার জন্মদিন। তোমার বয়স 30 পূর্ণ হলে সেই জন্মদিনের সেই রাতেই তুমি এক পূর্ণ পিশাচে পরিণত হবে। কথাগুলো শুনে অয়নের সর্বাঙ্গ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে কোনো ক্রমে উচ্চারণ করল, তাহলে তাহলে এখন উপায়? এই দিনটার জন্যেই আমি অপেক্ষায় ছিলাম। উপরওয়ালা বোধ হয় আজকের দিনটার জন্যেই আমায় বাঁচিয়ে রেখেছিলেন। এক বিশেষ তন্ত্র পদ্ধতি আমি এই সারা জীবন সাধনা করে কিছুটা সিদ্ধি লাভ করতে পেরেছি। আজ পরীক্ষার সময়। যদি সম্ভব হয়, সেই পিশাচকে আমি তোমার দেহ থেকে চিরতরে দূর করব। তিনি ঘরের একটা কোণের দিকে হাত দেখালেন। তুমি ওই পোশাকগুলো পরে নাও। অয়ন সেদিকে তাকিয়ে দেখল একটা পাট করে রাখা ধবধবে সাদা সেলাইবিহীন ধুতি আর চাদর পরে আছে। বৃদ্ধ বললেন, কাছেই একটা ডোবা আছে, ঘর থেকে বেরিয়ে বাঁ দিকে সামান্য হাঁটলেই পাবে। সে ডোবার জলে স্নান করে শুদ্ধ হয়ে এসো। তবে সাবধান, আমার কতগুলো চেলা আছে যারা উপার থেকে এসেছে। তারা আমার অনেক কাজ করে দেয়, এই জঙ্গলেই থাকে। দেখা হলে ওদের চোখে চোখ রাখবে না। বৃদ্ধের কথায় এমন এক অপার্থিব কর্তৃত্ব যা অমান্য করার শক্তি অয়নের ছিল না। সে পোশাকটা তুলে নিয়ে ঘর থেকে বেরোল। বৃদ্ধ তার হাতে একটা হারিকেন লণ্ঠন ধরিয়ে দিলেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় পথ চিনে সে ডোবার ধারে পৌঁছল। জলে পা দিতেই মনে হলো জলটা যেন অস্বাভাবিক ঠান্ডা। সে কোনো রকমে 3 বার ডুব দিয়ে স্নান সেরে উঠে দাঁড়ালো। আর ঠিক সেই মুহূর্তে তার মনে হলো
হারিকেনের আলোর সীমানার ঠিক বাইরে ডোবার ধারের ঝোপঝাড় থেকে কতগুলো ছায়া মূর্তির মতো অবয়ব যেন শশব্যস্তে সরে গিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বুকের ভেতরটা ভয়ে ধড়াস করে উঠল অয়নের। সে কোনো রকমে ভেজা গায়ে পোশাক পাল্টে জল থেকে উঠে এলো। অয়নের মনে হতে লাগলো তার আশেপাশে, তার আগে পিছে যেন কতগুলো জ্বলন্ত চোখ ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু বৃদ্ধের বলা সেই কথা তার মনে পড়ল, ওদের চোখে চোখ রাখা যাবে না। তাই সোজা কোনো দিকে না তাকিয়ে অয়ন কুটিরে ফিরে এলো। ফিরে এসে দেখল ঘরের চেহারা সম্পূর্ণ বদলে গেছে। বৃদ্ধ যজ্ঞকুণ্ডের সামনে এক বিচিত্র আসনে বসে আছেন। তার সামনে মাটির ওপর খড়ি মাটি, সিঁদুর আর কাঠকয়লার গুঁড়ো দিয়ে এক জটিল জ্যামিতিক নকশা বা মণ্ডল আঁকা রয়েছে। অয়নকে দেখে তিনি ইশারায় সেই মণ্ডলের দিকে ঠিক মাঝখানটায় বসতে বললেন। অয়ন বসার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মন্ত্রোচ্চারণ শুরু করলেন। সে এক অদ্ভুত ভাষা। অয়ন তার একটা বর্ণও বুঝতে পারল না, কিন্তু সেই মন্ত্রের প্রভাবে ঘরের বাতাস ভারী হতে শুরু করল। বৃদ্ধ কমণ্ডলু থেকে জল নিয়ে অয়নের চারপাশে ছিটিয়ে দিলেন এবং এক মুঠো শুকনো পাতা যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে কুণ্ডের আগুন দপ করে জ্বলে উঠে প্রায় উপরের খড়ের চালা ছুঁয়ে ফেলল। কিন্তু এ আগুনের রং স্বাভাবিক নয়, তা থেকে এক গাঢ় নীলচে আভা বিচ্ছুরিত হচ্ছে। তীব্র এক অদ্ভুত গন্ধে ভরে গেল ঘরটা। ধুনোর গন্ধের সঙ্গে যেন পোড়া মাংসের গন্ধ মিশে আছে। হঠাৎ করেই ঘরের ভেতর এক প্রচণ্ড দমকা হাওয়া বইতে শুরু করলো। দরজা জানালা সব বন্ধ, তবু সেই ঝোড়ো হাওয়া কোথা থেকে আসছে তা অয়নের ধারণার বাইরে। হারিকেনের বাতিটা নিভে গেল, শুধু কুণ্ডের সেই আলোয় সবকিছু দেখা যাচ্ছে এখন। বৃদ্ধের মন্ত্রোচ্চারণের গতি বাড়তে লাগলো, আর সেই সঙ্গে অয়নেরও এক তীব্র যন্ত্রণা শুরু হলো। মনে হচ্ছে তার বুকের ভেতরটা কেউ যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। শির দাঁড়াবে একটা হিম শীতল স্রোত ওঠানামা করতে লাগলো। সে ঘামে ভিজে যাচ্ছে, তবু শীতে দাঁতে দাঁতে লেগে যাচ্ছে। তার শরীরটা আর তার নিজের নেই, অন্য কেউ যেন সেটাতে দখল করার চেষ্টা করছে। বৃদ্ধ তখন দুই হাত শূন্যে তুলে এক বিকট চিৎকার করে উঠলেন এবং একটা সর্পিলো শিখা সাপের মতো হিস হিস করে অয়নের দিকে এগিয়ে আসতে লাগলো। অয়ন দেখল সেই আগুনের শিখার মধ্যে একটা শিশুর আবছা মুখ ফুটে উঠেছে, আর উঠেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে। এক প্রচণ্ড অসহ্য যন্ত্রণায় অয়ন জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে অনুভব করল তার ভেতর থেকে একটা ভারী কিছু, একটা যেন সজোরে বাইরে বেরিয়ে গেল। দমকা হাওয়াটা এক নিমেষে থেমে গেল। যজ্ঞের আগুন নিভে গিয়ে শুধু ধিকি ধিকি অঙ্গার জ্বলছে। মাটির প্রদীপের সলতেটা আবার নিজে থেকেই জ্বলে উঠল। অয়ন হাঁপাচ্ছিল, সর্বাঙ্গ বেয়ে ঘাম ঝরছে, সে কাঁপছে। বৃদ্ধ ক্লান্তভাবে মাটিতে বসে পড়েছেন, তার কপাল বেয়েও ঘাম গড়াচ্ছে। তিনি অয়নের দিকে তাকিয়ে ক্ষীণ হেসে বললেন, সম্পূর্ণ হলো, আমি মুক্ত হলাম, আর তুমিও। অয়ন কোনো কথা বলতে পারল না। বৃদ্ধ জল খেলেন, তারপর ধীরে ধীরে বললেন, চলো, এবার তোমার ফিরে যাওয়ার সময় এসেছে। আমি মুক্ত, আমার কাজ শেষ। তিনি অয়নের চোখের দিকে সরাসরি তাকালেন, তারপর আবার বললেন, তবে একটা কথা মনে রেখো, সেই ছড়া, যে ছড়াটা তোমার মা তৈরি করেছিলেন, সেই ছড়া তুমি বা তোমার স্ত্রী কেউ যেন আর কখনো মুখে উচ্চারণ না করো। তোমাদের সন্তান যতই কান্নাকাটি করুক আর যাই হয়ে যাক না কেন,
ওই ছড়া মুখে আনবে না। ওটা শুধু ছড়া নয়, ওটা হলো সেই পিশাচকে আবাহন করার মন্ত্র। হয়তো হয়তো এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। এবার এবার ধীরে ধীরে চোখ বন্ধ করো। বৃদ্ধের কণ্ঠস্বর যেন আদেশের মতো শোনালো। অয়ন মন্ত্রমুগ্ধের মতো তার চোখ বন্ধ করল। সঙ্গে সঙ্গে তার মনে হলো সে যেন একটা গভীর অতল অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। অন্ধকারটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। ভারী হয়ে থাকা চোখের পাতা দুটো অতি কষ্টে খুলে ফেলল অয়ন। প্রথমে সবটাই ঝাপসা লাগলো, তারপরে চোখে পড়ল দিনের প্রখর আলো। সে কোথায়? সেই কুটির, সেই বৃদ্ধ, সেই ভয়াবহ নীল আগুন সব কোথায় গেল? অয়ন দেখল সে দাঁড়িয়ে আছে তাদের সেই প্রকাণ্ড জমিদার বাড়ির মরচে ধরা ফটকের ঠিক সামনে, সেই একই জায়গায় যেখানে তারা প্রথম দিন ট্যাক্সি থেকে নেমেছিল। কিন্তু সে এখানে কি করে পৌঁছল? আর রাতটাই বা কখন ভোর হয়ে দিনে পরিণত হলো? তার কিচ্ছু মনে পড়ছে না। শরীরটা যেন আর তার নিজের বশে নেই। মনে হচ্ছে এক যুগ ধরে সে ঘুমোয়নি। প্রতিটা পেশি যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সে টলতে টলতে বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করল। আর তাকে দেখে দূরে দাঁড়িয়ে থাকা জটলার মধ্যে থেকে একটা শোরগোল পড়ে গেল। দিলীপ কাকা আর নীলা সঙ্গে গ্রামের আরও গোটা চারেক লোক, তারা সবাই অয়নকে খুঁজছিল। ওই তো অয়ন চলে এসেছে। নীলার গলার স্বর শুনেই বোঝা গেল সে সারা রাত কেঁদেছে। সে প্রায় ছুটে এসে অয়নের সামনে দাঁড়ালো, তারপর বলল, কোথায় ছিলে তুমি? কি সর্বনাশ! কাল দুপুর থেকে তোমাকে খুঁজে পাচ্ছি না। ওই বুড়োটা তোমায় কোথায় নিয়ে গিয়েছিল? আমরা তো পুলিশে খবর দিতে যাচ্ছিলাম। গ্রামের লোক বলছে ওই রকম কোনো বুড়োকে তারা জন্মেও এই গ্রামে দেখেনি। একের পর এক প্রশ্ন বান এসে বিঁধতে লাগলো অয়নকে, কিন্তু কোনোটারই উত্তর দেওয়ার মতো অবস্থা তার ছিল না। সে বিধ্বস্ত, ক্লান্ত, শুধু বলল, আমি আমি একটু বিশ্রাম নিতে চাই। সব ঠিক আছে, কোনো ভয়ের কারণ নেই, আমিও ঠিক আছি। গ্রামের লোকগুলো নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করলো, বললাম না পাগল হয়ে গেছে। কোথায় নাকি কাকে আরে দেখেছে বেড়াতে সারা রাত এসেছে, আমাদের বেরিয়ে হয়রান কেটে করে পড়ো না মারল। বাবু। অয়ন বা নীলা ভয় দেখানো কেউই হবে সেই সব না। কথায় কোনো কান দিল না। নীলা অয়নের কাঁধ ধরে তাকে কোনো ক্রমে ভেতরের ঘরে নিয়ে গেল। ঘরের মাঝখানে সেই দোলনাটা। ছোট্ট প্রফুল্ল তার ভেতরে হাত পা ছড়িয়ে দিব্যি খেলা করছে। অয়নকে দেখে কুচি গলায় কলকল করে উঠল। অয়ন শুধু ফিসফিস করে জিজ্ঞাসা করল, প্রফুল্ল প্রফুল্ল ঠিক আছে তো? হ্যাঁ গো, ও একদম ঠিক আছে। নীলা অয়নকে খাটের দিকে ঠেলতে ঠেলতে বলল, তোমার চোখ দুটো দেখো কি হয়েছে, টকটকে লাল। তোমার এখন শুধু ঘুম দরকার। তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, ঘুম? ঘুম? কথাটা বলতে বলতেই অয়ন খাটের দিকে এগিয়ে গেল, কিন্তু দুপা এগোতেই হঠাৎ কি একটা শুনে সে থমকে দাঁড়ালো। তার সারা শরীরে যেন এক ঝটকায় বিদ্যুতের স্রোত বয়ে গেল। সে চমকে তাকালো দোলনাটার দিকে। ততক্ষণে নীলার মুখ থেকেও সমস্ত রক্ত সরে গেছে। সেও পাথরের মতো দাঁড়িয়ে পড়েছে। দোলনাটার কাছ থেকে ভেসে আসছে প্রফুল্লর সেই চেনা কচি গলার স্বর, আর সেই স্বরের সঙ্গে মিশে আছে একটা ঘর ঘর শব্দ, ভয়ঙ্কর বিশ্রী শব্দ, যেন যেন কোনো হিংস্র পশু তার শিকারের দিকে তাকিয়ে শব্দ করছে। অয়ন আর নীলা দুজনেই ভয়ে ভয়ে পাটি পেটি পেয়ে গিয়ে গেল দোলনাটার কাছে। তাদের ছেলে প্রফুল্ল খুব স্বাভাবিকভাবেই শুয়ে আছে, হাত পা নেড়ে খেলা করছে। কিন্তু একটা ব্যাপার ভীষণ
ভীষণ ভয়ঙ্কর রকম অস্বাভাবিক। ছোট্ট প্রফুল্লর চোখ দুটো সেই কালো মনির বদলে এখন টকটকে রক্তবর্ণ ধারণ করেছে, যেন যেন চোখের ভেতরের সমস্ত শিরা ফেটে গিয়ে সেই রক্ত বাইরে বেরিয়ে আসতে চাইছে। আর আর এ কি, রাতারাতি তার কচি মাড়ির ভেতর থেকে এতগুলো সূক্ষ্ম ধারালো দাঁত কি করে বেরিয়ে এলো? শুনলেন মরা ঘাটের জমিদার বাড়িটা। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামীতে এই ধরনের রোমাঞ্চকর গল্প কিন্তু বারবার আসবে এবং আপনার আমার আড্ডা জমে উঠবে অল ডে সাসপেন্সের পর্দায়। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি প্রশ্ন। আচ্ছা, যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে অয়ন তার ছেলে প্রফুল্লর জন্য যে দোলনাটা এনেছিল সেই দোলনার রংটা কি ছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন পাঠক যাদব, তাপস দাওয়ান, পূজা দাওয়ান, মহিদুল সর্দার, পলাশ হালদার, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, অভিজিৎ নাথ, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, শেখ মুস্তাকিম, মনীষা হালদার, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, মল্লিকা বারিক, রত্না সরকার, বর্ষা সরকার, শেখ মনোয়ার, সমর ধারা এবং অজিত শেখ। আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি মনোযোগ সহকারে শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লেখার জন্য। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আমি সুদর্শন আবার হাজির হব আপনার সঙ্গে আড্ডা দিতে আগামী এপিসোডে আরেকটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আর হ্যাঁ, যদি আপনার মাথায় থেকে থাকে কোনো ভৌতিক গল্পের প্রেক্ষাপট বা প্লট, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে আপনার সেই ভাবনাটা লিখে পাঠাতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকে বাছাই করা সেরা গল্পের ভাবনাকে গল্পে রূপান্তরিত করব আমরা এবং আপনার নামের সঙ্গে। তাহলে চলুন এখানে শেষ করা যাক আজকের এপিসোড। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।